সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান্বিত। আজকে আমরা কথা বলবো বিলাসবহুল হোটেল অ্যান্ড রিসোর্টগুলো অতিথি শূন্য কেন, এই বিষয়ে বর্তমান পরিস্থিতিতে কেমন অবস্থা যাচ্ছে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আবু তাহের মোহাম্মদ জাবের, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এবং আমাদের সাথে উপস্থিত আছেন সাখাওয়াত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিক হোটেল অ্যান্ড রিসর্ট। আপনাদের দুজনকে অনেক অনেক ওয়েলকাম করছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমেই আমি আবু তাহের মোহাম্মদ জাবের আপনার কাছে একটু জানতে চাবো যে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের পর্যটন শিল্পের অবস্থা আসলে কেমন যাচ্ছে, আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন। পর্যটন শিল্পের অবস্থা আসলে সবসময় পরিবর্তিত অবস্থা একটা বিষয়, যে যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হলো তখনকার পরিস্থিতিতে আমাদের দেশে বিদেশি ট্যুরিস্ট আগমন অনেকটা কমেছে, তারপর আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু এখন রমজান মাসে আবার ট্যুরিস্টের আগমন বা ট্যুরিস্টের যাতায়াত কমে গেছে। তো এটা আসলে নির্ভর করছে যে আমাদের সামাজিক অবস্থা, সামাজিক এবং আমাদের যে কী বলবো এটা, যে অস্থিরতা, এই অস্থিরতা যদি থাকে তাহলে ট্যুরিস্টের আগমন কম হয়, বিশেষ করে বিদেশি ট্যুরিস্ট, কারণ তারা দীর্ঘ সময় নিয়ে তাদের পরিকল্পনা করেন এবং সেই কারণেই তারা অনেক কিছু হিসাব নিকাশ করেন যে আমাদের দেশে তারা যে আসবেন এখানকার অবস্থা কেমন, নিরাপত্তা, তারপর হচ্ছে এখানকার সুযোগ সুবিধা, এগুলো। তো আমার মনে হয় যে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং অনেক বিদেশি ট্যুরিস্ট আসছে বলে আমাদের কাছে খবর আছে। যারা ট্যুরিজম নিয়ে কাজ করেন তাদের সাথে আমি কথা বলেছি, এখন বিদেশি ট্যুরিস্ট আসছে। আর আমাদের অভ্যন্তরীণ ট্যুরিস্ট, যেটা আমাদের দেশের ট্যুরিস্ট, তারা তো ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, কিন্তু রমজান মাসে এটা কমে গেছে। আমার মনে হয় ঈদের সময় সেটি একটু বাড়বে, ঈদের ছুটিতে, দীর্ঘ ছুটি আছে, সেখানে একটু বাড়তে পারে। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে যদি একটু জানতে চাই যে বাংলাদেশের বিলাসবহুল হোটেল ও রিসোর্টগুলোর বর্তমান অবস্থা কেমন যাচ্ছে একটু আমাদের জানাবেন। জি, থ্যাংক ইউ। বাংলাদেশে আসলে হোটেলগুলো পরিবর্তিত পরিস্থিতিতে তো 5 তারিখের পর অকুপেন্সি নেমে গেছে প্রায় 10%-এর দিকে। এরপর ধীরে ধীরে অকুপেন্সি সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়েছে, অক্টোবর মাসে মোটামুটি ভালোই হয়েছে, নভেম্বর খুব ভালো গিয়েছে এবং ডিসেম্বরও মোটামুটি পূর্ব বছরের তুলনায় ভালো। অকুপেন্সিতে একটা প্রবলেমটা হলো কি, আগের সময়ে আপনি যদি খেয়াল করে দেখেন যে যেই ধরনের গেস্টরা, বিজনেস গেস্টরা, আমি তো ঢাকা হোটেলগুলোর সম্বন্ধে যদি বলি, বিজনেস গেস্টরা আগে আসতেন, এখন হলো সেই দেশগুলো থেকে গেস্ট আসছেন। যেমন ধরেন ইউরোপের দেশগুলো, আপনি ইন্ডিয়া, জাপান, কোরিয়া, এটা ট্রাভেল এম্বার্গো থাকার কারণে তারা আসতে পারছেন না। আমেরিকান গেস্টরা কিছুটা ট্রাভেল এম্বার্গো শিথিল হওয়ার কারণে তারা আসছেন, তারপরেও এখন গেস্ট আবার কমে যাচ্ছে, বিকজ ইউএসএআইডির ফান্ডিংটা অনেক কমে যাচ্ছে। এটা আপনি জানেন যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে সে ফান্ডিংয়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সো ইউএসএআইডি এবং অন্যান্য এনজিও যারা ইউএস গভর্নমেন্টের ফান্ডে চলে, ওইগুলো বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সো একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে কাস্টমার বেইজের। এই ক্ষেত্রে যারা বিদেশি কাস্টমার, তারা আসলে বাংলাদেশে যখন বিজনেস ট্রাভেলার্স হিসাবে আসতেন, আগে যে পে চেক যেটা থাকতো, ধরেন আগে ওনাররা আসতো, আগে সিইওরা আসতো, এখন মিড লেভেল কাস্টমাররা আসেন। এখন আমাদের ক্লায়েন্ট লেভেলটা একটু চেঞ্জিংয়ের দিকে, যার কারণে অকুপেন্সি ঠিকই হয়, কিন্তু আপনি যেই পরিমাণের এক্সপেন্ডিচার থাকার কথা, পারডিয়াম বলি আমরা, ওই পারডিয়ামটা এখন পাওয়া যাচ্ছে না এবং ওইভাবে আর কি ফরেন রেমিটেন্স যেটা আসার কথা দেশে, সেটা ইনফ্লো হচ্ছে না। মেইন কারণগুলোর মধ্যে যদি আপনি খেয়াল করেন, বাইলেটারাল এগ্রিমেন্টের কারণে আমাদের সরকারের সাথে অন্য দেশের পরিবর্তিত পরিস্থিতির পরে কিছুটা সমঝোতা এবং অন্যান্য এগ্রিমেন্টের কারণে হয়তো ট্রাভেল অ্যাডভাইজারিটা উঠানো হচ্ছে না এবং অন্যান্য দেশগুলো অবজার্ভ করছে কি হচ্ছে। আবার এফডিআই, যারা ফরেন ডিরেক্ট ইনভেস্ট যারা করেন এই দেশে,
তারাও কিছুটা অবজার্ভ করছেন পরিস্থিতি, তারাও ওইভাবে আসছেন না। তবে বিদা আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তারা খুব কাজ করছেন। আপনি জানেন যে এপ্রিলেও বাংলাদেশের সামিট হবে। সো আমরা আশা করছি কি, ভালো আশা করছি যে সরকার যেভাবে কাজ করছে এভাবে যদি আসলে ক্লিক করে তাহলে এদেশে অনেকগুলো সামিট হবে, অনেক সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, বিরাট কনফারেন্স হবে, তাহলে অকুপেন্সি আবার বেড়ে যাবে। তো সাময়িক পরিস্থিতিতে অকুপেন্সিটা কমের দিকে এবং আপনার এক্সপেন্ডিচারের ক্যাটাগরিটা কম, এবং এনজিও, যে বিশেষ করে আমেরিকার এনজিওর এসব ফান্ডিং নেগেটিভ হওয়ার কারণে অনেক এনজিওরা চলে যাচ্ছে দেশ থেকে। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে বাংলাদেশের ট্যুর অপারেটর আইন এবং ট্যুর গাইড আইনের বাস্তবায়ন কত দূর, আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে। ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড নিবন্ধন এবং পরিচালনা আইন যেটা হয়েছে, সেটি আমরা ফেব্রুয়ারির 2 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু করেছি কার্যক্রম, এবং রেজিস্ট্রেশন হচ্ছে, এবং এ পর্যন্ত আমাদের 12 জন রেজিস্ট্রেশন করেছেন এবং আরও প্রায় 5 জন আবেদন করেছেন। আমরা এগুলো চেক করছি। তো আস্তে আস্তে আমার মনে হয় যে এটা বাড়বে। এখন আমাদের যারা ট্যুর অপারেটর তারাও অবজার্ভ করছে যে কারা রেজিস্ট্রেশন করছে, কিভাবে করছে, এই বিষয়গুলো দেখার জন্য। তো আমার মনে হয় যে যারা ট্যুর অপারেটর আমাদের এখানে রেজিস্ট্রেশন করবে তাদেরকে আমরা যেসব সুযোগ সুবিধা দেওয়া দরকার সরকারের, সেগুলো আমরা প্রোভাইড করব। এবং আমাদের ধারণা যে এটি খুব দ্রুতই আমাদের রমজানের পরে, মানে ঈদের পরে, আমরা যারা নিবন্ধন করতে চান বা নিবন্ধন এখনও করেন নাই তাদেরকে নিয়ে আমরা বসবো এবং আমরা বিষয়টা ব্যাখ্যা করব কিভাবে করতে হবে এই প্রসেসগুলো। তো আমরা আশা করি এটা কিভাবে করা যায়, এই প্রসেসগুলো মানে অপারেটরগুলো কিভাবে আপনারা দেখে থাকেন? এটা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আমরা কিভাবে করতে হবে সেটা একটা ভিডিও চিত্র আছে সেখানে। প্রত্যেকের জন্য এটা কোনো অসুবিধার কিছু নাই। তারা অনলাইনে আবেদন করবেন, কিছু ডকুমেন্ট তাদেরকে দিতে হবে এবং কিছু ফি দিতে হবে। এগুলো দেওয়ার পরে আমরা একটু চেক করে দেখব যে প্রকৃতপক্ষে তাদের অফিস আছে কিনা। সে যদি থাকে, কি ধরনের রিকোয়ারমেন্ট বা ডকুমেন্ট দরকার? ডকুমেন্ট দরকার হচ্ছে তাদের লাইসেন্স দরকার, ট্রেড লাইসেন্স, এবং তারা যে বিভিন্ন ট্যুর অপারেট করেন সেটার প্রমাণপত্র, এগুলো দরকার হবে। এবং তাদের যে অফিস আছে সেই অফিসের তাদের ভাড়া হলে সেটা চুক্তিপত্র, যদি তার নিজস্ব মালিকানাধীন হয় তাহলে তার দলিল, এগুলো লাগবে। এগুলো দিয়ে তারা আবেদন করবেন এবং আবেদন করলে পরে আমরা এটা একটু চেক করে দেখব। এটা খুব কঠিন প্রক্রিয়া না, আমরা খুব দ্রুতই চেক করে দেখে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। এবং আমরা মনে করি যে যারা রেজিস্ট্রেশন পাবেন তাদেরকে আমরা তাদের কী সুবিধা তারা পাবেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে ব্যাখ্যা করছি এবং তাদের সাথে আমরা বিভিন্ন সুবিধা পেতে পারে। সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন হবে, তো বাইরের দেশে যখন তারা বিদেশ থেকে ট্যুরিস্ট আনবেন তখন বিদেশে তার যে কাউন্টার পার্ট সে জানতে চায় যে তিনি সরকারের রেজিস্টার্ড কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যত ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি সেই প্রশিক্ষণগুলোতে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিব। তারপর তারা যেসব জায়গায় বিজনেস করবে সেখানে তারা যাতে সুবিধা পায়, যেমন হোটেলগুলোতে তারা যাতে সুবিধা পায়, এগুলো আমরা এগুলো নিয়ে কাজ করব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাদের ব্যাংক থেকে তারা যদি লোন নিতে চান আমরা ব্যাংককে ইনফর্ম করব যে তারা সরকারি রেজিস্টার্ড ট্যুর অপারেটর, তাদেরকে তারা সহযোগিতা করতে পারে। এটা হচ্ছে তারা তাদের বিজনেস ইস্যুতে যদি তারা করতে চান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে অন্যান্য দেশের 5 স্টার হোটেলগুলো থেকে আমাদের দেশের 5 স্টার হোটেলের কিন্তু ভাড়া তুলনামূলক বেশি, এটা সবাই বলে থাকে, আমরা জানি। এটার কারণ কি আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন? আপনি অন্য দেশ বলতে হয়তো শ্রীলঙ্কা বা ইন্ডিয়া এসব দেশের কথা বলে থাকবেন। আপনি মালদ্বীপের সাথে খেয়াল করেন, আমেরিকার সাথে খেয়াল করেন, সিঙ্গাপুরের সাথে খেয়াল করেন, ভাড়া কিন্তু ওরকম বেশি না। তারপরেও কেন বেশি আমি আপনাকে কয়টা পয়েন্টের কথা বলি। কমপক্ষে 3টা জিনিসের কারণে ভাড়াটা বেশি। একটা হলো বাংলাদেশে কস্ট অফ ফান্ড, যেটা হোটেল নির্মাণ করতে একজন ওনারকে যে টাকাটা বড় করতে হয় ব্যাংক থেকে হোক বা কোনো বেসরকারি সংস্থা থেকে হোক, এটার ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এখানে অনেক বেশি হাই ইন্টারেস্ট রেট। 2 নম্বর হলো আমাদের ল্যান্ডের কস্ট। আপনি যদি গুলশানে হোটেল করবেন, চিন্তা করেন বনানীতে করবেন, ম্যানহাটনে যেই দাম ঠিক গুলশানের জায়গার দাম ওই রকম। তাহলে এখন চিন্তা করে দেখেন যে এত দাম দিয়ে
সে জায়গা কিনে আবার সে লোন নেবে যে টাইমে, এবং ইনফ্রাস্ট্রাকচার যখন বানাবেন এবং যখন ফিটিংস এবং ইকুইপমেন্ট বিদেশ থেকে তাকে ইম্পোর্ট করে আনতে হয়, ইম্পোর্ট ডিউটি ইজ ভেরি হাই। সেই ক্ষেত্রে টোটাল বিল্ডিং খরচ তার অনেক বেশি হাই। 2 নম্বর কথা হলো আমাদের যে সাবসিডিয়ারি ডিউটি এবং ডিউটি যেই পরিমাণে আমাদের জিনিসপত্রের উপরে দেয়া আছে বিদেশ থেকে ইম্পোর্টের ক্ষেত্রে, অপারেশন করতে গেলে হোটেল, যেমন ধরেন আমরা ইম্পোর্টেড বিফ, মিট এবং ফিশ আইটেম এবং অন্যান্য যে কোনো ভেজিটেবল, ফ্রুটস ইত্যাদি যা কিছুই বলেন, ইভেন সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, হোয়াট এভার, এটাতে অনেক হাই ডিউটি সেখানে। এই ডিউটির কারণে হয় কি, পৃথিবীর কোনো দেশে 600% ডিউটি হয় না অ্যালকোহলের উপরে, বাংলাদেশে আছে। আপনি নন অ্যালকোহলের কথা বলেন, সেখানে এভিয়ান ওয়াটার, পেরিয়ার ওয়াটার, এদের উপরেও অনেক ডিউটি। তো প্রাইস হওয়ার মানে প্রাইসটা হাই হওয়ার একটা কারণ কি আমরা বলতে পারি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ট্যাক্সের কারণে, জি বলতে পারেন এটা। এবং এই দেশে আপনি তো ওই স্ট্যান্ডার্ডের সার্ভিসটা দিতে হবে। যেমন ধরেন ওয়েস্টিন ঢাকার কথা বলেন, পৃথিবীর যে কোনো ওয়েস্টিন যেই সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা আপনাকে দিতে হবে। সেই মানটা ধরে রাখতে গেলে আপনাকে সব ইম্পোর্ট করতে হয়। আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা বলেন, অ্যামিনিটিসটা ওনারা নিজেরা বানায় ওইখানে। আমাদের দেশে তো ইনরুম অ্যামিনিটিসটা আমাকে ইম্পোর্ট করতে হয়। তো দেখেন একটা রুমের অ্যামিনিটিস সেটা আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে। এদেশে অধিকাংশ ফ্রুটস, আমাদের লোকাল কিছু ফ্রুটস, আর বিদেশিদেরকে তো আপনি আমাদের লোকাল ফ্রুটস দিলে ওরকম আপনি অ্যাট্রাকশনটা কম পাবেন। তাকে অ্যাভোকাডো দিবেন, আপনি লোকাল অ্যাভোকাডো দিলে তো আর হবে না, বিদেশি অ্যাভোকাডো দিতে হয়। যার কারণে আপনি হোয়াট এভার ইউ অফার, ম্যাক্সিমাম আইটেমস আর ফ্রম ফরেন কান্ট্রিজ। সো যার কারণে আপনার ডিউটি বেশি হয়। এবং আরেকটা ব্যাপার হলো গভর্নমেন্টের যে প্রক্রিয়ায় আমাদেরকে ধরেন চালানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে আপনি যদি আমি অ্যালকোহলিক বেভারেজের কথা বলি, এটা ফরেনারদের যেহেতু একটা পার্ট অ্যান্ড পার্সেল তাদের ট্যুরিজমের, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে ইম্পোর্ট করতে গেলে 600% ডিউটি, বিক্রি করতে গেলে আপনার প্রথমে 15% ভ্যাট হবে, পরে 20% সাবসিডিয়ারি ডিউটি। ক্যান ইউ বিলিভ ইট? 20% সাবসিডিয়ারি ডিউটি দিবেন, পরে আবার 15% ভ্যাট দিবেন। আবার হোটেলগুলো 12.5% একটা সার্ভিস চার্জ নেন। তো সব মিলিয়ে 50% প্লাস হয়ে যায় একজন কাস্টমারের উপরে বার্ডেন। 100 টাকার পণ্য সে 150 টাকায় কিনতে হয়, 152 টাকার মতো। তাহলে এই যে এক্সট্রা মানিটা, এটা তো কে কার পকেট থেকে দিবে? সুতরাং এটা কাস্টমারের উপর ইম্প্যাক্ট পড়ে। এর মধ্যে আবার আছে সিটি ট্যাক্স। আপনারা যারা জানেন মনে হয় যে আমরা উত্তর সিটি কর্পোরেশনে, তো সেখানে 5 স্টার হোটেল 1.75% সিটি ট্যাক্স দিতে হয়, 4 স্টার হোটেল আর একটু 1%, এভাবে সিটি ট্যাক্স দিতে হয়। সো এই ট্যাক্স, ভ্যাট ইত্যাদি থেকে ইম্পোর্টের উপর, ইম্পোর্ট করতে গেলে টাকা, এবং স্টাফ স্যালারি এবং রেমুনারেশন ইজ ভেরি হাই। কারণ এখানে যারা স্টাফ থাকেন তাদের ইন্টারন্যাশনাল মানটা ধরে রাখতে হলে বিদেশ থেকে পড়াশোনা করে আসেন। এখন ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটি, 7টা পাবলিক ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্ট আছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো যারা এই রেঞ্জে পড়াশোনা করে আসে, ওর কলিগ যখন একটা ব্যাংকে গিয়ে বড় চাকরি করে এবং ওই পরিমাণের একটা স্যালারি ড্র করে, তখন তাকেও কিন্তু সেটা দিতে হয়। তো এই যে টোটাল প্যাকেজের মধ্যে ব্যাংক ইন্টারেস্ট, আপনার ইম্পোর্ট, স্টাফ স্যালারি, কমোডিটিস প্রাইস আর হাই, যার কারণে সব মিলিয়ে হোটেলের প্রাইসটা বেড়ে যায়। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। কিন্তু আবার কম্পারেটিং টু সিঙ্গাপুর অ্যান্ড আদার কান্ট্রিজ লাইক ইভেন সৌদি আরবিয়া এবং আমেরিকা, লন্ডন, সেখানে তুলনায় কিন্তু আবার অনেক কম বাংলাদেশের প্রাইস। আপনি যদি আজকেও সার্চ করেন বিভিন্ন দেশে আপনি দেখবেন, কিন্তু ধরেন শ্রীলঙ্কা বা এসব দেশের চেয়ে একটু বেশি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনারা যে ট্যুর অপারেটরদের কাছ থেকে নিবন্ধন ফিটা নিচ্ছেন, তো তারা নাকি এতে আন্দোলনও করছে, আবার আপনাদের স্বাক্ষর লিপিটাও নাকি পেশ করছে, তো এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? এটা আসলে কিছুটা ভুল বোঝাবুঝির বিষয় আছে। যেমন অনেকেই বলছে যে লক্ষ লক্ষ টাকা দিতে হয় রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ট্যুরিজম বোর্ডে মানে সরকারকে যে রাজস্ব দিতে হয় সেটা হচ্ছে 51,000 টাকা 3 বৎসরের জন্য। এটা কিন্তু খুব বেশি না। অন্যান্য আনুয়ারিক বিষয় আছে, যেমন যারা হজ এজেন্সিগুলো, তাদেরকে আরও অনেক বেশি টাকা দিতে হয়। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যিনি ব্যবসা করবেন তার 10 লক্ষ টাকা ব্যাংক স্থিতি দেখাতে হবে, যে উনি একটা, আমি যেটা বলছি যে বিদেশ থেকে কোনো একটা ইউরোপিয়ান দেশ থেকে 20 জন ট্যুরিস্টকে নিয়ে আসলেন একজন, তো তার পিছনে তো খরচ আছে। তো তার যদি ব্যাংক স্থিতি না থাকে তাহলে তিনি কীভাবে করবেন? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে তাকে 3 লক্ষ টাকার জামানত মানে একটা এফডিআর ট্যুরিজম বোর্ডে জমা রাখতে হয়।
কিন্তু এটা হচ্ছে এফডিআরটা শুধু জমা থাকবে, আর তার যে লভ্যাংশ এটা কিন্তু তার অ্যাকাউন্টসে সবসময় জমা হবে, এটা কিন্তু ট্যুরিজম বোর্ড নেবে না। এটা হচ্ছে যে তিনি যদি কোনো ট্যুরিস্টের সাথে যে অফার দিয়ে থাকেন, সেই অফারে যদি তার কোনো ব্যতিক্রম ঘটে অথবা তিনি যদি সঠিকভাবে সেটি প্রতিপালন না করেন, তাহলে ট্যুরিজম বোর্ড তো তাকে ধরতে হবে, কারণ তিনি রেজিস্টার্ড ট্যুর অপারেটর, তিনি সরকারের রেজিস্ট্রেশন নিয়ে ট্যুর অপারেট করছেন। তিনি যদি তার অফারটা সঠিকভাবে না দেন, যে কমিটমেন্ট দিয়েছেন সেটি যদি না করেন, তাহলে তাকে আমরা কীভাবে ধরবো? সেই জন্য এটা জামানত হিসাবে তাকে রাখতে হবে। এটা কিন্তু তার জিনিসটা তারই থেকে যাবে, সরকার কিন্তু এটা নিয়ে যাবে না। শুধুমাত্র 3 বছরের জন্য সেটা হচ্ছে 50,000 টাকা, আর একটি হচ্ছে সার্ভিস চার্জ হিসেবে 1,000 টাকা, 51,000 টাকা দিতে হবে। কিন্তু কেউ কেউ এটা বলছে যে ট্যুর অপারেটর নিবন্ধন করতে হলে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হবে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আপত্তি করছেন। তো যখন এই আইনটি হয় অথবা যে বিধিমালা হয়, তখন কিন্তু ট্যুর অপারেটর যারা আছেন তাদের প্রতিনিধিরা ছিলেন, স্টেক হোল্ডার কনসালটেশন হয়েছে, সবার মতামতের ভিত্তিতে আইনটা হয়েছে, এবং 2021 সালে ডিসেম্বরে আইন হয়েছে। এই পর্যন্ত কিন্তু কেউ আপত্তি করেন নাই। কিন্তু যখন পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে এখন সবাই আন্দোলন করছেন, বলছেন যে আমরা ট্যুর অপারেট করব না, কিন্তু অনেকেই করছেন এবং আরও অনেকেই করবেন বলে আমাদের সাথে কথা বলছেন। তো কেউ কেউ অবজার্ভ করছেন যে দেখি আর কে কে করে, এরকম অবস্থা। তো আমি মনে করি যে যারা আপত্তি করছেন, আপত্তি করার রাইট তাদের আছে। আমরা তাদের আপত্তিটা মন্ত্রণালয়কে জানিয়েছি, এই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। কিন্তু এই মুহূর্তে আইন যেহেতু সংসদ নেই, একটা আইন সংশোধন করা বা আইন পরিবর্তন করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। কিন্তু যেহেতু আইন আছে, আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা অব্যাহত রাখবো এবং যারা রেজিস্ট্রেশন করতে চান তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করব। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে সিজনাল টাইমে যে বিভিন্ন হোটেল রিসোর্টগুলো ভাড়া বাড়িয়ে দেয়, এর মূল কারণটা কি বলে আপনি মনে করেন? এটা পুরোটাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। জি, যেমন ধরেন মার্কেটে সাপ্লাই বলতে আমরা যেটা হোটেল রুমস যা কিছু আছে, ধরেন ঢাকা শহরে যদি আপনি 1000 রুম নাইট ধরেন 5 স্টার অ্যান্ড 4 স্টার ক্যাটাগরি, কিন্তু কালকে একটা কনফারেন্স হবে, সেখানে 1,500 মানুষ আসবে। জি। তো এটা হয় কি, এটা তো শুধু একটা ঢাকা কেন্দ্রিক ব্যাপার না, এটা একটা জিডিএস এর মানে বুকিং.com বা অন্যান্য সফটওয়্যার দিয়ে ওটিএ যারা করেন, এবং আমাদের যেমন marriott.com, তো এটার সাথে একটা ইন্টারলিঙ্ক আছে। অটোমেটিক্যালি যখন ডিমান্ড খুবই কম থাকে তখন আপনার রেট কম থাকে, ডিমান্ড যখন ভেরি হাই হয়ে যায় রেটটা অটোমেটিক বাড়ে। এটা ইন্টারন্যাশনাল হোটেলগুলোর ক্ষেত্রে এটা হয়, এটা কোনো কারো নিয়ন্ত্রণ ওইভাবে করা যায় না। আর এই সফটওয়্যারগুলি ওইভাবেই রেট ফিক্স করা। আপনি যেমন এয়ারলাইনের কথা খেয়াল করেন, এয়ারলাইনে দেখবেন আপনি আজকে একটা টিকিট কেটেছেন, আগামী বছর আমেরিকা যাবেন, এক ধরনের, আগের দিন টিকিট কাটলেন আবার আরেক ধরনের, আবার আপনার পাশের যে যিনি যাচ্ছেন উনি এক রেটের টিকিট, আপনার আরেক রেটের টিকিট। এটা একটা রেট ডাইনামিক্স বলি আমরা। ডাইনামিক রেটে ওটা সফটওয়্যারটাকে এমনভাবে ফিক্স করা থাকে, সে রেটটা অটো নির্ধারণ করে নেয়। সো এটা পুরোপুরি একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে বিটিবি এবং বিপিসি এর পরিকল্পনা সমূহের বাস্তবায়ন অগ্রগতি আসলে কত দূর, এবং এগুলোর দৃশ্যমান ফলাফলের পরিস্থিতিটা কেমন, যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। আমি ট্যুরিজম বোর্ডের কথা বলতে পারছি। তো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে, বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা। এই মাস্টার প্ল্যানের মধ্যে কিছু বিষয় আছে যার সাথে কোনো অর্থের সংশ্লেষ নাই, সেটি টাকা পয়সা ছাড়াই বাস্তবায়ন করা যাবে। এর মধ্যে আছে যেমন কিছু নীতিমালা প্রণয়ন করা, তারপর হচ্ছে কোড অফ কন্ডাক্ট তৈরি করা, যে একজন পর্যটক কীরকম মানে তার আচরণ কেমন হবে, তারপরে পর্যটনের সাথে যারা বিজনেস করছেন তাদের আচরণ কেমন হবে, এই বিষয়গুলো প্রণয়ন করা। তা এগুলো তো রয়েছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আর এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটাও আমাদের একটা পরিকল্পনার মধ্যে আছে। সেটা কেমন, যে আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আছে তারা প্রতি বছর প্রায় 950 থেকে 1000 গ্র্যাজুয়েট তৈরি করছে, এটি হচ্ছে একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের হোটেলগুলোতে অনেক কর্মী আছে যাদের কোনো ট্রেনিং নাই, তাদেরও প্রশিক্ষণের বিষয় রয়েছে। তো আমরা যে কাজটা করছি সেটি হচ্ছে যে
যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়ে আসছে তারা যাতে এন্টারপ্রেনার হতে পারে সেই জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এবং আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে আমাদের এটা এমওইউ হয়েছে যে আমরা তাদেরকে আইডেন্টিফাই করব এবং এসএমই ফাউন্ডেশন তাদেরকে ট্রেনিং দিবে এবং স্বল্প সুদে যাতে তারা ঋণ পেতে পারে সেই ব্যবস্থা তারা করবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, এগুলো আমাদের মাস্টার প্ল্যানের অংশ। আরেকটা আমরা যেটা বলছি যে এই সেক্টরে 2030 সাল নাগাদ প্রায় 72,85,000 লোক কাজ করবে এবং 2040 সাল নাগাদ প্রায় 2,19,00,000 লোক কাজ করবে। এই যে এত পরিমাণ লোক কাজ করবে তাদের জন্য কিন্তু তাদেরকে যে আমরা স্কিল ম্যান পাওয়ার হিসেবে তৈরি করব সেই রকম ব্যবস্থা কিন্তু আমাদের দেশে এখনও নাই। সেই জন্য আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় করার জন্য। তো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আসলে লোকবল অনেক কম ছিল, তো আমরা লোক বাড়ানোর জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এবং গতকালই আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় 122 জন আমাদের জনবল অ্যাপ্রুভ করেছে। তো আমরা আশা করছি এটা অর্থ মন্ত্রণালয় অ্যাপ্রুভ করবে এবং সরকার অ্যাপ্রুভ করলে পরে এটা কার্যকর হবে। তো আমরা যেটা বলছি যে আমাদের আবার আরও অনেকগুলো কাজ এর সাথে যুক্ত। তো এই কাজগুলো তো আমরা করছি, আর যেটা অবকাঠামো উন্নয়ন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা 5টা জায়গাকে আন্তর্জাতিক মানের করার জন্য ফিজিবিলিটি স্টাডি করেছি। এর মধ্যে 3টা হচ্ছে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, একটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর, একটা নিঝুম দ্বীপ, আর একটি হচ্ছে সুন্দরবনের শরণখোলা, আর একটি হচ্ছে আমাদের বিজনেস ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, এটা হচ্ছে মাওয়াতে আমরা একটা বিজনেস ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করেছি। আর আমাদের যেটি হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট ডেভেলপ করার জন্য আমরা সোমপুর বিহারকে উন্নয়নের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করেছি এবং এই 5টি জায়গা উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা কমিশনে আমাদের প্রজেক্ট প্রপোজাল প্রেরণের জন্য আমাদের মিনিস্ট্রিতে দিয়েছি এবং এখানে যাতে বিদেশি বিনিয়োগ আসে সেই জন্য আমরা দুইভাবে কাজ করছি, এটা বিডার মাধ্যমে কাজ করছি, আর একটি হচ্ছে যে আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের সাথে যোগাযোগ করছি যে তারা যাতে এইসব জায়গায় ইনভেস্ট করেন। কারণ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই জায়গাগুলো ডেভেলপ করার সময় শুধুমাত্র আমরা যে অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সার্ভিস এগুলো আমরা ডেভেলপ করে দেব, হোটেল, মোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক এগুলো হবে প্রাইভেট সেক্টরের, আমরা এখানে বিজনেস করব না। তো এইভাবে আমরা 5টা জায়গাকে এখন সিলেকশন করেছি, আরও 9টা জায়গা ফিজিবিলিটি স্টাডি এই মাস থেকে শুরু হবে। তো আমরা মনে করি যে এই জায়গাগুলো যদি আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা যায় তাহলে আমাদের দেশে বিদেশি ট্যুরিস্ট আগমনের যে প্রবাহ সেটা আরও বেড়ে যাবে এটা। আর আরও একটি কাজ যেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমাদের কক্সবাজার, তারপর হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এইসব জায়গায় কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা এখনও ভালো নেই। তো আমরা সেটা আমাদের এই মাস্টার প্ল্যানের মধ্যে রেখেছি। আমরা যে ফিজিবিলিটি স্টাডি করেছি সেখানে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটাকেও রাখবো এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া দরকার যেগুলো প্রাইভেট সেক্টর করবে না সেগুলো আমরা করব। তো আমরা মনে করি যে খুব সহজেই আমরা এটা দেখাতে পারবো যে আমরা এখানে কাজ করছি, একটু ডেভেলপড হবে। এবং পর্যটন কর্পোরেশনও কিন্তু কাজ করছে, তাদের অনেকগুলো কি বলে যে প্রায় 50টা তাদের হোটেল আছে, মোটেল আছে, সেখানে তারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে এবং তারা আরও নতুন করে ডেভেলপ করার জন্য কাজ করছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাইছি, বাংলাদেশে যে ফ্র্যাঞ্চাইজিস হোটেলগুলো আছে এবং এখানে যে বিনিয়োগ করা হচ্ছে সেগুলোর লাভের পরিমাণ কিভাবে আসলে নির্ধারণ হয় এবং এই ফ্র্যাঞ্চাইজিস হোটেলগুলোকে মানে কি পরিমাণ টাকা দিতে হয়, আপনি যদি আমাদের একটু জানাতেন। জি, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশে যে হোটেলগুলো ইন্টারন্যাশনাল দেখছেন এরা 3টা মডেলে কাজ করে। একটা হলো ম্যানেজমেন্ট মডেল, একটা হলো ফ্র্যাঞ্চাইজি মডেল, আর একটা হলো জেভি করে জয়েন্ট ভেঞ্চার। সো প্রথমটা হলো আপনি ফ্র্যাঞ্চাইজি কোয়েশ্চেন করেছেন, তো তার আগে আমি বলি ম্যানেজমেন্টটা কী হয়। ম্যানেজমেন্ট মডেলটা হলো আপনি যেমন ওয়েস্টার্ন ঢাকা বা শেরাটন ঢাকা, লা মেরিডিয়ান, এরা কি হলো পুরো ম্যানেজমেন্টটা দিয়ে দিয়েছেন ম্যারিয়ট ইন্টারন্যাশনালকে। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল ওনিং কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে পুরো ম্যানেজমেন্টটা তারা চালায়। মানে হলো তাদের জিএম থেকে একদম সকল স্টাফের হায়ারিং, ফায়ারিং, তাদের রেমুনারেশন, রিক্রিয়েশন, ফ্যাসিলিটিস, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট বলতে আমরা যা বুঝি সব কিছু তারা করে এবং তারা করে এটা ওনারের কাছে পাঠায়। ওনার সাধারণত এটা অ্যাপ্রুভ করে দেয় যদি আনলেস বেশি কোনো ডিসক্রিপেন্সি না থাকে।
এটা হলো একটা মডেল। সেখানে 3-4 ভাবে তারা রেভিনিউটা নেয়। একটা হলো টপ লাইন রেভিনিউ থেকে নেয়, যেমন ধরেন যেই বিজনেসটা হয় টোটাল সেল ভলিউম সেখান থেকে একটা পার্সেন্টেজ নেয়। এরপরে তারা জিওপি বলি আমরা, গ্রস অপারেটিং প্রফিট, সেখান থেকে একটা রেভিনিউ নেয়, এবং মার্কেটিং ফি একটা নেয়, লাইসেন্স ফি নেয়, এভাবে অনেকগুলো ফি তারা নেয়। এগুলো একটা মডেল। আরেকটা মডেল হলো ফ্রাঞ্চাইজি মডেল। মানে কি? মানে হলো যেমন ধরেন শেরাটন আপনাকে এখন দিয়ে দিল, ওদের যে প্রসেস এবং ওদের যে ফর্মুলা ওইভাবে আপনি চালাবেন, কিন্তু ইউ আর ওনার অপারেটর, আপনি ওনার, আপনি অপারেটর, অথবা ওনার চাইলে আরেকজন যোগ্য মানুষকে নিয়ে আসতে পারে, সে চালায়, তখন এটা হলো ফ্রাঞ্চাইজি মডেল। এটাতে একটা ফি আছে ওয়ারিভার, মানে একটা ধাপে চার্জ করে দেয় যে এত পার্সেন্ট রেভিনিউর উপরে আমাকে দিবেন, অথবা এত পার্সেন্ট আমাকে প্রফিটের উপরে দিবেন, সেইভাবে এটা গেল। আরেকটা হলো জয়েন্ট ভেঞ্চার যখন হয় তখন বোথ পার্টি এগ্রিমেন্টে যেটা লিখিত থাকে ওইভাবে হয়, এবং ম্যানেজমেন্টও জয়েন্ট ভেঞ্চারে পরিচালিত হয়। তো এই 3 ভাবে আসলে বড় হোটেলগুলো পরিচালিত হয়। তো বাংলাদেশে আসলে ম্যাক্সিমামে হলো আপনার ম্যানেজমেন্ট, বড় হোটেলগুলো ম্যানেজমেন্ট দেয়, কিন্তু কেন ফ্রাঞ্চাইজি দেয় না? কারণ হলো কি, ফ্রাঞ্চাইজ যখন আপনাদেরকে দেয়, ইউরোপের হোটেলগুলো ফ্রাঞ্চাইজি আবার কেন বাংলাদেশে দেয় না? কারণ বাংলাদেশে যেই লেভেলের আমাদের আন্ডারস্ট্যান্ডিং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নিয়ে, এই লেভেলে আমরা আসলে ওই হোটেলের মানটা এবং ওই হোটেলের যে প্রসেস, ওই কোম্পানির যে কমপ্লায়েন্স এবং লোকাল যে ল অফ দ্য ল্যান্ডস আছে, এগুলো বুঝে মানুষের রাইট যা আছে, লেভেল ল ইত্যাদি মেনে আসলে চালাতে পারবো কিনা সেরকম একটা সন্দেহ থাকে। তখন ওই যোগ্যতাটা না দেখাতে পারলে আসলে ফ্রাঞ্চাইজিটা দেয় না। আর যদি কেউ খুব এক্সপার্ট হয় বা এই ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন থাকে, বা তারা যদি মনে করে দিস ইজ দ্য রিলায়েবল পারসন এবং ওই রকম একটা কোম্পানি থাকে, তাহলে হয়তো ফ্রাঞ্চাইজি মডেল দিতে পারে। জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো সাধারণত করে সাংগ্রিলা এবং অন্যান্য হোটেল জয়েন্ট ভেঞ্চারে আসে এবং তারা ওই পার্টনারশিপ মডেলে যায়, এবং এইভাবেই আসলে এই বিজনেস মডেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়। বাংলাদেশে যদি ফ্রাঞ্চাইজি চলে তাহলে আপনি দেখতে পারেন বেস্ট ওয়েস্টার্ন, ওনারা ফ্রাঞ্চাইজ মডেলে চলে, ওনারা একটা ব্র্যান্ড নিয়ে এসেছেন, এবং এটা রামাদা ফ্রাঞ্চাইজ মডেলে চলেন, এবং ডেইজ হোটেল আছে আমাদের বাড়িধারাতে, ওনারা ফ্রাঞ্চাইজ মডেল, মানে একটা ফি দিয়ে দিবেন আর বাকিটা আপনিই চালাবেন, ওদের কমপ্লায়েন্স, ওদের প্রসিডিওর অনুসারে এভাবে হোটেলগুলো পরিচালিত হয়। জি, আপনি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে আপনারা কি কি সাজেশন দিয়ে থাকবেন দর্শকদের? আসলে বাংলাদেশের এই হসপিটালি দেখেন, ট্যুরিজমের মেইনলি 5টা কম্পোনেন্ট। একটা হলো আবাসন, যেটা হলো আপনার আমরা হোটেল রুমস বলি, একটা হলো ফুড অ্যান্ড বেভারেজ, একটা হলো ট্যুরিজম যেটা ট্রাভেল এজেন্সি ট্যুরিজম ইত্যাদি, আরেকটা হলো রিক্রিয়েশন, আরেকটা হলো এয়ারলাইন মানে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, এয়ারলাইন অলসো আর ট্রান্সপোর্টেশন। এই 5টা জিনিসই হলো দ্য 5 থাম্ব রুলস অফ হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম। আপনার ট্যুরিজমকে যদি গ্রো করা লাগে হলিস্টিকভাবে এই 5টাকে টেক কেয়ার করতে হবে, এবং সেই টেক কেয়ারের পেছনে আপনাকে যারা এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে চায়, ট্যুরিজম আসলে এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে আপনি চাকরিও করতে পারেন, বিজনেসও করতে পারেন, মানে ভেরি লো হ্যাঙ্গিং ফ্রুটস আর কি। সো এখানে যারা বিজনেস করতে চান তাদেরকে ওই যে সিড মানি দিতে হবে, স্যার যেটা বললেন যে এসএমই ফাউন্ডেশন বা ওই A2I আছে গভর্নমেন্টের, ওখান থেকে সিড মানি দিয়ে একজন এন্টারপ্রেনারকে দাঁড় করানো যায় এই 5টার যে কোনো একটাতে। আবার গভর্নমেন্ট চাইলে জেবি, তাদের অনেক প্রপার্টিজ আছে, এগুলো আবার দিয়ে কাউকে দিয়ে চালানো যেতে পারে। এবং সেই ক্ষেত্রে আবার কাকে দিয়ে চালাবেন, আপনি হিউম্যান রিসোর্স রেডি করা লাগবে। বাংলাদেশে অনেক টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটে প্রাইমারি পর্যায়ে হিউম্যান রিসোর্স আছে, কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট এটা নেই। আমাদের দেশে যেমন ধরেন একজন GM বা একজন এক্সিকিউটিভ শেফ ওইভাবে এখনও গড়ে ওঠেনি, এবং ওইভাবে আসলে বিদেশিরা দিচ্ছেও না। যার কারণে হয় কি, আপনি যা কিছু রেমিটেন্স বিদেশ থেকে আনেন আবার আউটফ্লো হয়ে সেটা আবার চলে যাচ্ছে। আমাদের 100 জন মানুষ যে ইনকাম করে বিদেশে গিয়ে, নন স্কিল্ড মানুষ, একজন হসপিটালিটির সিনিয়র পারসন তার সব রেভিনিউ মানে পুরো রেমিটেন্সটা নিয়ে যায়। তো এইভাবে আউটফ্লো যে রেমিটেন্সটা হয় সেটাকে চেক দিতে হবে, এবং আপনার গভর্নমেন্টকে আরও ডিটেইলে কাজ করে, যেমন এই যে সাপ্লিমেন্টারি ডিউটিগুলো এবং ডিউটি অ্যান্ড এক্সাইজ এগুলোকে কমাতে হবে, এবং দেশীয় পণ্য জানি এখানে উৎপন্ন হয়, বিদেশের ইম্পোর্ট নির্ভরশীলতা কমিয়ে ফেলতে হবে। নইলে হবে কি, একটা সময় আর এত ইম্পোর্ট করে পারা যাবে না। আবার হলো এই দেশটাকে পুরোপুরি যে কেউ ওন করতে হবে। যেমন ধরেন এই হসপিটালিটিকে, যেমন ধরেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এমন একটা সাবজেক্ট
যেখানে ট্যুরিজম মিনিস্ট্রি আছে ঠিকই, কিন্তু সেই মিনিস্ট্রিকে এই বিষয়টাকে ওন করতে হবে টোটালি। ওন করা মানে হলো, যেমন ধরেন আমি আজকে ব্যবসা কম, তার মাথা খারাপ হয়ে যাবে যে আমার এই ইন্ডাস্ট্রিতে কেন ব্যবসা কম, আমার আজকে নন কমপ্লায়েন্সের কারণে অমুক খাদ্য অধিদপ্তর গিয়ে ধরেছে, সেখানে গিয়ে ওনাকে হেল্প করতে হবে, সেইভাবে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু ছোট করে জানতে চাবো, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে একটু জানাবেন। আমরা বলছি যে এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য এখানে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ আছে, এবং সেজন্য আমাদের স্কিল ম্যান পাওয়ার, যেটা সাগর সাহেব যে বললেন যে এটা খুব জরুরি, যাতে আমাদের দেশে পর্যাপ্ত স্কিল মানুষ তৈরি হয়, সেজন্য প্রচুর প্রশিক্ষণ কেন্দ্র আমাদের দরকার। এবং যারা আমাদের ট্যুরিজম নিয়ে কাজ করেন, এটা তাদেরকেও যথেষ্ট সংবেদনশীল হতে হবে। আমি একটা কথা বলছি যে আমি একজনের কাছ থেকে এই কথাটা শুনেছিলাম যে ট্যুরিজম আসলে অনেক বড় বিষয়, এবং এই বড় বিষয়টি ছোট মন নিয়ে করা যায় না, অনেক বড় মন দরকার। তো ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য আমাদের সবাইকে, যারা শুধু আমাদের 27টি মন্ত্রণালয় এই ট্যুরিজমের সাথে যুক্ত, এই সবগুলো মন্ত্রণালয় এবং বিভাগের পজিটিভ তৎপরতা এটা খুবই জরুরি। এবং অন্যান্য দপ্তরগুলো এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অনেকগুলো বিষয় এর সাথে যুক্ত আছে। তো আমরা মনে করি যে সবাইকে সম্মিলিতভাবে যদি সবাই কাজ করে, তাহলেই ট্যুরিজম ডেভেলপ করা সম্ভব, এককভাবে এটি সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিলাসবহুল হোটেল অ্যান্ড রিসোর্টের অতিথি শূন্য কেন, এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম। আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।